রাজনৈতিক বন্দোবস্ত বলেন, রাজনৈতিক সংস্কৃতি বলেন, এদেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা বলেন, এদেশের মানুষের ভাগ্যের কথা বলেন, সেই ক্ষেত্রে খুব বেশি পরিবর্তন হয় না। দেখুন, এই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে কেউ সরকারে বসেছেন, কেউ নতুন দল গঠন করেছেন, কোনো কোনো রাজনৈতিক দল তারা দমন নিপীড়ন, শেখ হাসিনার 15 বছরের দমন নিপীড়ন থেকে মুক্তি পেয়েছেন, তারা এখন প্রাণ খুলে কথা বলছেন, নিঃশ্বাস নিচ্ছেন, তারাও তাদের মতো করে নানান কিছু করছেন, তাদেরও প্রাপ্তি আছে। ছাত্ররা নতুন দল গঠন করেছে, তারা সারা দেশে তাদের মতো করে কর্মকাণ্ড পরিচালনা করছে, তাদেরও প্রাপ্তি আছে। কিন্তু দেশের খেটে খাওয়া মানুষ, সাধারণ মানুষ, কৃষক, শ্রমিক, তাদের প্রাপ্তি আছে। আমাদের মূল আকাঙ্ক্ষার জায়গা তো ছিল ওই মানুষগুলোর আশা আকাঙ্ক্ষা। ফলে আমি কোনোভাবেই এইটা দাবি করতে পারছি না যে 24-এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা ছিল সাধারণ মানুষের, সেই আকাঙ্ক্ষা গত 1 বছরে পূরণ হয়েছে। কারণ হলো আপনার গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে যে সরকারটি গঠিত হয়েছিল সেটা তো একটা আকস্মিক ঘটনা। আকস্মিক ঘটনার মধ্য দিয়েই তো আসলে শেখ হাসিনা পতনের পর এই সরকারটি গঠন করেছে। এই সরকারের যে আপনার যে স্পিরিট, যেটা নিয়ে গত 1 বছর কাজ করছে, সেখানে গণঅভ্যুত্থানের শক্তি বলেন, ঐক্য বলেন, প্রতিজ্ঞা বলেন, তার সামান্যই আমি দেখতে পেয়েছি। আসলে এখন যে পরিস্থিতি তৈরি হয়েছে, এখান থেকে উত্তরণের পথ বাতলানোটা খুব কঠিন। কারণ ইংরেজিতে একটি কথা আছে, হিট দি আয়রন হোয়েন ইট ইজ হট। লোহা যখন গরম থাকে তখন সেটাকে আঘাত করতে হয়। ফলে গণঅভ্যুত্থানের চেতনা বলেন, গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা বলেন, সেটা বাস্তবায়ন করার জন্য সরকারের প্রথম কয়েকটি মাস গুরুত্বপূর্ণ ছিল। এবং আপনারা দেখেছেন সরকার কিন্তু 100 দিনের একটা উদযাপন করেছে। যে কোনো গণঅভ্যুত্থান বা বিপ্লব পরবর্তী সময়ে 100 দিন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেই প্রথম 100 দিন বলেন বা প্রথম কয়েক মাস বলেন, সেই সময়ে সরকারের যা যা করণীয় ছিল সেই কাজগুলো তারা সম্পূর্ণ করতে পারেনি। এবং আমি দেখেছি যে এই সরকার আসলে তাদের কার্যতালিকাই ঠিক করতে পারেনি। অর্থাৎ এরপরে পরিস্থিতির কাজ তো অনেক, সারা দেশের পুনর্গঠনে অনেক কাজ, আপনি কোনটা আগে করবেন, কোনটা পরে করবেন, আপনার সেই সেন্স অফ প্রপোর্শন থাকতে হবে। সেটাই সরকার শুরু থেকে ব্যর্থ হয়েছে। তারা শুরুতেই নানান বিষয়ে সংস্কারের একটা ডামাডোল শুরু করেছে, অথচ অবাক করার বিষয়, দেশের শিক্ষা সংস্কারের কোনো আলাপ নেই। প্রায় অন্তত 11টি সংস্কার কমিশন হয়েছে, শিক্ষা সংস্কার কমিশন হয়নি। অথচ গত 15 বছরের এই ফ্যাসিবাদী রেজিমের মধ্য দিয়ে আমাদের শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে, আমাদের সবগুলো প্রতিষ্ঠানকে ধ্বংস করা হয়েছে। এগুলো পুনরুদ্ধার করা ছিল প্রথম কাজ। এগুলো পুনরুদ্ধার করার জন্য দরকার ছিল একটা সমন্বিত শিক্ষা এবং সিভিল প্রশাসনের সংস্কার। সেই জায়গায় বড় ধরনের একটা ঘাটতি রয়েছে। শিক্ষার প্রতি এই সরকারের পুরো একটা অবজ্ঞায় আমরা গত 1 বছর দেখতে পেয়েছি। আপনারা জানেন যে এই গণঅভ্যুত্থান হয়েছিল শিক্ষা প্রতিষ্ঠানের বিরুদ্ধে, বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে। সেখানে শিক্ষার্থীরাই আন্দোলন নেতৃত্ব দিয়েছে। পাশে সারা দেশের বিশ্ববিদ্যালয়ে কিছু শিক্ষক, অল্প সংখ্যক, অবশ্যই অল্প সংখ্যক যারা ছিলেন, তারাই তো আন্দোলনের মূল, এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থীরা। দেখুন এই সরকার গত 1 বছরের বিশ্ববিদ্যালয়ের জন্য কি করেছে। শিক্ষানীতি নিয়ে সরকারের অবস্থান আমাদের কাছে পরিষ্কার। আমি একটা বিষয় পরিষ্কারভাবে এর আগেও অনেক জায়গায় বলেছি, সেটা হচ্ছে যে শিক্ষা সংস্কারকে বাদ দিয়ে রাষ্ট্র সংস্কারের কোনো সুযোগ নেই। ফলে শিক্ষা সংস্কার না করে যতগুলো সংস্কার কমিশন করা হয়েছে এবং সংস্কার নামে যা কিছু চলছে, এর কোনোটির প্রতি আমার অন্তত কোনো আস্থা নেই, কারণ এখানে শিক্ষা সংস্কার কমিশন। ফলে ঐক্যটা ধরে রাখা খুব জরুরি ছিল, সেই ঐক্যটা নানান কারণে ধরে রাখা যায়নি। এখন আমরা যে অবস্থায় আটকে গেছি সেখান থেকে বের হওয়া আসলে কঠিন। এর কথা কি শুনছে? এখন তো সেই সরকার কি সাধারণ নাগরিকদের কথা শুনছে? ওই তো বেছে বেছে কয়েকটা রাজনৈতিক দলের সাথে তারা বসে নাগরিক সমাজের কথা শুনছে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কোনো কথা কি শুনছে, সাধারণ মানুষের কোনো প্রতিনিধির কথা কি শুনছে? তারা সেই কোনো কিছু রাজনৈতিক দল আর একটা নতুন রাজনৈতিক দল ওই তাদের কথাই বলছে, এবং তাদের সবারই তো উদ্দেশ্য একটাই, কে কিভাবে ক্ষমতায় যাবে। সবার একটা উদ্দেশ্য, ওই নতুন দল পুরাতন দল তারা তাদের মতো করে কৌশল নিয়ে আগাচ্ছে।
কি ধরনের সংস্কার করলে কে লাভবান হবে, কোন সংস্কারের মধ্যে দিয়ে কারা ক্ষমতায় যেতে পারবে, এই হিসাব নিকাশই তো দেখতে পাচ্ছি। ফলে সাধারণ মানুষের জন্য একটা নাবিশ্বাস অবস্থায় বলবো। কারণ 24-এর গণঅভ্যুত্থানে আমি ব্যক্তিগতভাবে অংশ নিয়েছিলাম একটা নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন নিয়ে। সেই নিরাপদ বাংলাদেশ প্রতিষ্ঠা হয়নি। 24-এর গণঅভ্যুত্থানে যেভাবে সারা দেশে খুন করা হয়েছে, গুম করা হয়েছে, তার বিরুদ্ধে আমার সুস্পষ্ট অবস্থান ছিল। 24-এর গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে দেশে খুন কি বন্ধ হয়েছে, হত্যাকাণ্ড কি বন্ধ হয়েছে, দেশের মানুষের নিরাপত্তা কি প্রতিষ্ঠিত হয়েছে। আমি নিজেকে এখন নিরাপদে রাস্তায় বের হতে, মানে রাস্তায় বের অতটা নিরাপদ মনে করি না। তাহলে আমাদের প্রাপ্তিটা তো অনেক বেশি নড়বড় হয়ে গেছে। এই সরকারের প্রথম উচিত ছিল জনজীবনের স্বস্তি ফিরিয়ে নিয়ে আসা এবং জনগণের জীবনের নিরাপত্তা প্রতিষ্ঠা করা। আপনি দ্রব্যমূল্য বলেন, আপনি সামাজিক নিরাপত্তা বলেন, কোনো বিবেচনাতে রাস্তাঘাটের আপনার শৃঙ্খলা বলেন, কোনো বিবেচনাতেই জনজীবনের কোনো স্বস্তি প্রতিষ্ঠিত হয়নি। জনজীবনের অস্বস্তি বরং আরো বেড়েছে, ভোগান্তি বেড়েছে। আর যেটি বলে আমি শেষ করব সেটি হচ্ছে যে একটা অভূতপূর্ব ঐক্য তৈরি হয়েছিল আমাদের ছাত্রদের মাঝে, সেই ঐক্যটি নষ্ট হয়ে গেছে। কারণ হচ্ছে যে সেই ঐক্য বিনষ্টের পেছনেও এই সরকারের দায় আছে। কারণ ছাত্রদের যে বয়স, তাদের যে আবেগতাড়িত হয়েই তারা এই আন্দোলন করেছে এবং তাদের আবেগের কাছেই কিন্তু এই দানবীয় শক্তির পতন হয়েছে। কিন্তু গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে যারা সরকারে আছে, যারা নেতৃত্বে আছে, তাদের কাজ ছিল আমাদের ছাত্রদের সেই আবেগকে সঠিক পথে পরিচালিত করা, নিয়ন্ত্রণ করা, তাদেরকে ক্লাসরুমে ফিরিয়ে নিয়ে যাওয়া এবং সেই শক্তিকে গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গুণগত পরিবর্তনের যেই পথটির সূচনা হয়েছিল সেই পথে দীর্ঘদিন হাঁটার একটা প্রস্তুতি নেওয়া এবং সেই পথ চলা হবে, সেই লড়াইটা অবশ্যই বুদ্ধিবৃত্তিক লড়াই, একটা জ্ঞানভিত্তিক লড়াই। কিন্তু এই সরকারের পক্ষ থেকে সেই ধরনের কোনো উদ্যোগ আমি দেখিনি, বরং তারা তাদের নানান সংকটে ছাত্রদের সামনে এগিয়ে দিয়েছে, যার মধ্য দিয়ে এবং গণঅভ্যুত্থানের যে কৃতিত্ব, সেই কৃতিত্ব নিয়ে যে রাজনীতি হয়েছে, যেভাবে মাস্টার মাইন্ড হাজির করা হয়েছে, বিশেষ কিছু ছাত্রনেতা, বিশেষ কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেভাবে পুরো গণঅভ্যুত্থানের কৃতিত্বটা কুক্ষিগত করা হয়েছে, এর মধ্য দিয়ে ছাত্রদের ঐক্যটা বিনষ্ট হয়েছে। ফলে এই ঐক্য এই অবস্থার মধ্যে দিয়ে আর ফিরে আসবে কিনা আমি জানি না। বাট দেশের মানুষের জন্য, এদেশের মাটি মানুষের অধিকারের জন্য, ধর্ম বর্ণ নির্বিশেষে সকল মানুষের সমান অধিকার, সমান মর্যাদা প্রতিষ্ঠার লড়াইটা চলবে। সেই লড়াইয়ে এখন যারা নায়ক, সামনের দিনে হয়তো অন্য কেউ নায়ক হিসেবে হতে পারবে, আজকের নায়ক হয়তো পরবর্তীতে ভিলেনে পরিণত হতে পারে।